তাহলে আমরা চলে যাই, আমাদের অধ্যায়ের নাম কি বলো? মানব জীবনের ধারাবাহিকতা। মানব জীবনের ধারাবাহিকতা। তাহলে আমরা এই অধ্যায় থেকে যে পাঠগুলো পড়বো, বা এই অধ্যায়টা আসলে যার জন্য, তার মানে এই অধ্যায়টা কিসের জন্য বলো? এই অধ্যায়টা হচ্ছে প্রজনন তন্ত্রের অধ্যায়। কার অধ্যায়? প্রজনন তন্ত্র। তাহলে সেই প্রজনন তন্ত্র নিয়ে আমরা পড়বো। আর এখানে দাগানো বই আমরা রাখছি, দাগানো বই থেকে আমরা সবগুলো মিলাইছি। এটা কত সালের বই? 34 সালের, একদম নতুন বইটা, 25-এর টানা। মানে এরপরে আর একটা বই আছে, এটা যেহেতু আমি গত বছর কিনে রাখছিলাম, এই জন্য এটা দিয়ে পড়াচ্ছি। মানে এই পিডিএফ গুলো আমার কেনা পিডিএফ। তাহলে প্রথম কথা হচ্ছে, স্যার প্রজননটা কি? প্রজনন হচ্ছে একটি জীবের সহজাত প্রবৃত্তি। তাহলে প্রথম কথা তোমরা মনে রাখবা যে প্রজনন হচ্ছে একটি জীবের সহজাত প্রবৃত্তি। প্রজনন হচ্ছে একটি জীবের সহজাত প্রবৃত্তি। তাহলে আমি একদম প্রথম থেকে শুরু করতেছি, যে প্রজনন হচ্ছে একটা জীবের কি প্রবৃত্তি স্যার? সহজাত প্রবৃত্তি। তাহলে লজ্জা করি বা না করি, এই যে ভালোভাবে পড়াশোনা করতেছি, মেয়েরাও করতেছে, টার্গেট কিন্তু একটা আছে, প্রজনন। ঠিক আছে? তার মানে ভালো চাকরি করবা, ভালো মেয়েকে বিয়ে করা টার্গেট। ভালো বলতে অনেক ধরনেরই ভালো খারাপ আছে। তো মানুষ ভালো বলতে বোঝাই হচ্ছে শিক্ষিত, ভালো বলতে বোঝাই হচ্ছে ভালো। মোটটাকে আসলে একদিনে জাস্টিফাই করা যায় না, এই জন্য অনেকের কপালেই ভালো মেয়ে জুটে না বা ভালো ছেলে জুটে না। যাই হোক, এবার আসি, প্রজননটা কি? জীবনের ধারাবাহিকতা রক্ষার জন্য এবং বংশবৃদ্ধির জন্য মানুষের যে কার্যটা সম্পন্ন হচ্ছে, সেটাই হচ্ছে কি? প্রজনন। প্রজনন হতে হলে মানুষের প্রজননটা কি? যৌনজনন। তাহলে নারী এবং পুরুষের যৌন মিলন দ্বারাই কিন্তু প্রজনন হয়ে থাকে। যেহেতু অধ্যায়ের নাম হচ্ছে মানব প্রজনন, এটা অন্য প্রাণীদের প্রজনন না, শুধু মানুষের। মানব দেহের যে তন্ত্র প্রজননের সাথে জড়িত থাকে তাকে বলা হয় প্রজনন। তাহলে আমি প্রথম যে পাঠটাতে এখন তোমাদের সামনে যাচ্ছি, সেটা হচ্ছে প্রজনন তন্ত্র। তাহলে খেয়াল করো, প্রজনন তন্ত্র। এই প্রজনন তন্ত্রকে আমরা যদি ভাগ করি, তাহলে আমরা দুইটা পাবো অংশ। একটা হচ্ছে কি বলো? পুং প্রজনন তন্ত্র, আর একটা কি? স্ত্রী প্রজনন তন্ত্র। তাহলে একটা হচ্ছে আমরা পাবো পুং প্রজনন তন্ত্র, আর একটা পাবো আমরা স্ত্রী প্রজনন তন্ত্র। তাহলে আমরা দেখি যে পুং প্রজনন তন্ত্রের মধ্যে কোন কোন অংশ আছে, আমরা একটু খেয়াল করি। সেখান থেকে দেখো যে পুং প্রজনন তন্ত্রের অংশ কি কি। তাহলে 1 নাম্বার হচ্ছে পুং প্রজনন তন্ত্রের অংশ হচ্ছে শুক্রাশয় বা টেস্টিস। শুক্রাশয়, ঠিক আছে? এই শুক্রাশয়টা হচ্ছে মুখ্য বা প্রধান। তাহলে পুরুষের প্রজননতন্ত্রের প্রধান অংশ কি? শুক্রাশয়। আজকের পড়াটা যে আমরা পড়বো, একটু মাথার মধ্যে কিডনিটাকে সেট আপ করে রাখো। কিডনির পার্টগুলোর সাথে আমি মিলাই দিই। তাহলে বলো, রেচনতন্ত্রের প্রধান অঙ্গ কি? তাহলে আমাদের প্রজননতন্ত্রের মুখ্য অংশ কি? ক্লিয়ার? কিডনি দেখতে কেমন? স্টিম বীজের আকৃতি। আমাদেরটা দেখতেও পিচি আকৃতি। স্টিম বীজ না বলে আমাদের, তাহলে গোলাকার, ঠিক আছে? ডিম্বাকার বলতে পারো, গোলাকার না বলে। তাহলে শুক্রাশয়। এরপরে কি আছে? 2 নাম্বার পার্ট হচ্ছে এপিডিডাইমিস। এপিডিডাইমিস, যারা আগে পড়ো নাই শব্দগুলো একটু মনে রাখতে হবে। এপিডিডাইমিস নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে তোমার ভাস ডিফারেন্স। বইয়ের মধ্যে যদি ভাষা লেখা আছে, ভাস ডিফারেন্স, ভাস ডিফারেন্স, আমরা চিত্র দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। 4 নম্বরে মনে রাখবা হচ্ছে সেমিনাল ভেসিকল। 4 নাম্বার কি স্যার? সেমিনাল ভেসিকল। 4 নাম্বার হচ্ছে সেমিনাল ভেসিকল। সেমিনাল ভেসিকল। এরপরে 5 নম্বরে মনে রাখবা ক্ষেপণ নালী। ক্ষেপণ নালী। নাম্বার 6, 6 নম্বরে হচ্ছে মূত্রনালী। মূত্রনালী। নাম্বার 7, 7 নম্বরে হচ্ছে আমাদের যেটা থলি, অন্ডথলি, বা যেটাকে বলা হয় স্ক্রোটাম। অন্ডথলি বা স্ক্রোটাম, অন্ডথলি, অন্ডথলি, অথবা এটাকে বলা হয় স্ক্রোটাম।
স্ক্রোটাম, স্ক্রোটাম। আচ্ছা, এরপরে আমাদের বাইরে থেকে যে দুইটা পার্ট দেখা যায়, বাইরে থেকে স্ক্রোটাম একটা পার্ট দেখা যায়, আরেকটা পার্ট হচ্ছে বাইরে থেকে দেখা যায়, যার নাম হচ্ছে পেনিস। নাম্বার 9, 9 নম্বরে দুইটা গ্রন্থি কাজ করে আমাদের এই পুরুষ প্রজনন তন্ত্রে। একটার নাম হচ্ছে প্রোস্টেট গ্রন্থি, প্রোস্টেট গ্রন্থি। প্রশ্ন করতে পারো স্যার এটার নাম প্রোস্টেট কেন হতো, মানে নামটা কেন দিয়েছে? আসলে আগের দিনে যত ধরনের তোমার এই কাজ হইতো, প্রতিবাদমূলক কাজ হইতো, এই কাজগুলো কি করতে বলো? ছেলেরা করতো। কারণ কি? ছেলেদের প্রোস্টেট আছে, ওইখান থেকে প্রতিবাদ থেকে প্রোস্টেট শব্দটা চলে আসছে, প্রোটেক্ট প্রোস্টেট এই বিষয়টা। বর্তমানে নারীরাও করতেছে, তাদের দেহ মনে হয় এটা আস্তে আস্তে আসা শুরু করছে। লাস্ট 10 নাম্বার পয়েন্ট, 10 নাম্বার পয়েন্ট হচ্ছে কাউপারের গ্রন্থি। কাউপারের, বিজ্ঞানী নাম আর কি এটা, কাউপারের গ্রন্থি। তাহলে পুং প্রজনন তন্ত্রের, পুং প্রজনন তন্ত্রের কয়টা অংশ স্যার? 10টা। কয়টা গ্রন্থি? 2টা। কয়টা গ্রন্থি? 2টা। একটু মাথায় রাখবা, কয়টা গ্রন্থি? 2টা। তবে আমি ওই মূল কথাটা লিখি নাই, ওটা একটু লিখে ফেললে ভালো হইতো। তাহলে এই জায়গায় মূল কথা হচ্ছে কি? মূল কথা হচ্ছে তোমার, আমরা কিসের পার্ট লিখলাম? পুরুষ প্রজনন তন্ত্রের পার্ট লিখলাম। পুরুষ প্রজনন তন্ত্রের অংশ, পুরুষ প্রজনন তন্ত্রের অংশ, পুরুষ প্রজনন তন্ত্রের অংশ, পুরুষ প্রজনন তন্ত্রের অংশ। তাহলে আমরা এই পাশে চলে যাই, এই পাশে চলে গেলে আমরা দেখব স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ। তাহলে এই পাশে আমরা লিখে ফেলি স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ, স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ। ঠিক আছে, পুরুষের গুলো কি সব শেষ? ঠিক আছে, না বাকি আছে? কারো প্রোস্টেট গ্রন্থি, কাউপারের গ্রন্থি, প্রোস্টেট গ্রন্থি, কাউপারের গ্রন্থি। তাহলে দেখো স্ত্রী প্রজনন তন্ত্রের অংশগুলো কি কি? স্ত্রী প্রজনন তন্ত্রের অংশগুলো আমরা লিখে ফেলি। তাদেরও মুখ্য অংশ হচ্ছে ডিম্বাশয়, পুরুষের শুক্রাশয়, ওদের কি? ডিম্বাশয়। এরপরে হচ্ছে ডিম্বনালী, নাম্বার 2 ডিম্বনালী, ডিম্বনালী। নাম্বার 3 জরায়ু, জরায়ু। এই জরায়ুর সময় মনে রাখবা, জরায়ুকে আমরা কি বলি বলো? ইউটেরাস। কি বলি? ইউটেরাস। তাহলে 3টা শব্দ আছে এরকম টাইপের, এই অধ্যায়ে 3 3 3 3 করাবো, শুধু 3 করাবো পরিবারের মতো। ইউটেরাস, আর কি করেছো? ইউরেথ্রা, ইউরেটা, ইউটেরাস, ইউরেথ্রা, ইউরেটা, ইউরেটার, ইউরেথ্রা ছেলে মেয়ে উভয়েরই আছে, কিন্তু ইউটেরাস শুধুমাত্র কার আছে? মেয়ে। তাহলে জরায়ু। এরপরে হচ্ছে 4 নাম্বার হচ্ছে তাদের যৌনি বা ভেজাইনা। ভেজাইনা। নাম্বার 5, 5 নাম্বার হচ্ছে তাদের জনন গ্রন্থি। 5 নাম্বার কি স্যার? জনন গ্রন্থি। এই জনন গ্রন্থির মধ্যে মূলত কি আছে স্যার? তার ব্রাথ্রিন গ্রন্থি বলা হয়, বার্থোলিন। তাহলে জনন গ্রন্থির মধ্যে আছে বার্থোলিন, বার্থোলিন গ্রন্থি। তো এই বার্থোলিন গ্রন্থির মধ্যে আবার 7টা পার্ট আছে বার্থোলিন গ্রন্থির মধ্যে, বুঝতে পেরেছো? তাহলে বার্থোলিন গ্রন্থির মধ্যে কোন 7টা পার্ট আছে আমরা একটু দেখে ফেলি। বার্থোলিন গ্রন্থির মধ্যে আছে হচ্ছে তোমার ল্যাবিয়া মেজর, ল্যাবিয়া মাইনর। তাহলে এর মধ্যে আছে ল্যাবিয়া মেজর, ল্যাবিয়া মাইনর, ল্যাবিয়া মেজর, ল্যাবিয়া মাইনর। তারপরে আছে হচ্ছে তোমার মন্স পিউবিস, মন্স পিউবিস, মন্স পিউবিস।
মস পিউবিসের পরে আছে ভেস্টিবিউল, ভেস্টিবুলার বাল্ব, ভেস্টিবিউল, ভেস্টিবুলার বাল্ব। ভেস্টিবিউল, ভেস্টিবুলার বাল্ব। এছাড়া আছে ক্লাইটোরিস, ক্লাইটোরিস। এছাড়া আছে ক্লাইটোরিস, ক্লাইটোরিস, ক্লাইটোরিস। ঠিক আছে, ক্লাইটোরিস। তাহলে এই হয়ে গেল স্ত্রী প্রজনন তন্ত্রের যে অংশগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিলাম। স্ত্রী প্রজনন তন্ত্রের অংশগুলো এখানে থেকে গেল। স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ একবারে দেখে ফেলো, স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ। ক্লিয়ার? স্ত্রী প্রজনন তন্ত্রের অংশগুলো হচ্ছে এটা। আচ্ছা, এবার দেখো এই যে পুং প্রজনন তন্ত্র, এই পুং প্রজনন তন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মুখ্য জননাঙ্গ, আর বাকিটা কি বলো? আনুষঙ্গিক জননাঙ্গ। তাহলে ভালো করে বুঝো, এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মুখ্য জননাঙ্গ, মুখ্য জননাঙ্গ। তাহলে মুখ্য জননাঙ্গ কি বা প্রাইমারি জননাঙ্গ কি? গোনাড, গোনাড বলতে পারো। তাহলে প্রাইমারি গোনাড বা মুখ্য জননাঙ্গ হচ্ছে এটা। তাহলে শুক্রাশয়টা হচ্ছে, এটা হচ্ছে মুখ্য, মুখ্য জননাঙ্গ। তাহলে পুং প্রজনন তন্ত্রের মুখ্য জননাঙ্গ হিসাবে কাজ করে কে বলো? শুক্রাশয়। বাকি সবগুলোকে আমি কি বলতে পারি? আনুষঙ্গিক জননাঙ্গ। ঠিক আছে, আনুষঙ্গিক জননাঙ্গ। এই আনুষঙ্গিক জননাঙ্গ আবার তিন ধরনের হতে পারে। কি কি স্যার? একটা অন্তঃযৌনাঙ্গ, বহিঃযৌনাঙ্গ এবং গ্রন্থি। তাহলে এখান থেকে দেখো এপিডিডাইমিস, এপিডিডাইমিস থেকে শুরু করে, এপিডিডাইমিস থেকে শুরু করে মূত্রনালী পর্যন্ত, এপিডিডাইমিস থেকে শুরু করে মূত্রনালী পর্যন্ত এই পার্টটাকে আমরা কি বলবো? এই পার্টটাকে আমরা বলবো হচ্ছে অন্তঃজননাঙ্গ। এই পার্টটাকে আমরা বলবো অন্তঃজননাঙ্গ। এটা কার অংশ? আনুষঙ্গিক জননাঙ্গের অংশ। অন্তঃজননাঙ্গ বা যৌনাঙ্গ বললে ভালো হয়। অন্তঃযৌনাঙ্গ, জেনেটেরিয়া। অন্তঃযৌনাঙ্গ দি, জননাঙ্গ না দি স্যার, অন্তঃযৌনাঙ্গ, অন্তঃযৌনাঙ্গ। অন্তঃযৌনাঙ্গ ইংলিশে কি বলা হয় স্যার? ইন্টারনাল, ইন্টারনাল জেনেটেরিয়া, জেনিটালিয়া, জেনিটালিয়া। ঠিক আছে, আচ্ছা এই দুইটা কি বাইরে থেকে দেখা যায়? আমাদের অন্ডথলি আর পেনিস। তাহলে এটা হচ্ছে কি? বহি যৌনাঙ্গ, বহি যৌনাঙ্গ, বহি যৌনাঙ্গ। আর এই দুইটা কি? এই দুইটা হচ্ছে গ্রন্থি, এই দুইটা হচ্ছে গ্রন্থি। তো কালপরের গ্রন্থির অপর নাম আছে ভালভো ইউরিথ্রাল, ইউরিথ্রাল, ভালভো ইউরিথ্রাল। ঠিক আছে, হয়েছে? ভালভো ইউরিথ্রাল এটার অপর নাম আছে। আমি এমনি যখন ব্যাখ্যা দিব তখন লিখে দেবো অপর নাম। এটা বলবেন, স্ত্রীটা আজকে হবে না, তো জন্য আমি লিখলাম না আজকে। এটা এতটুকু থাক, আগামী এগুলো থাকবে, পিডিএফটাও সেভ করে রাখবো, ক্লাসটা তো হচ্ছে। চেঞ্জ করতে পারবো? এবার আসো আমরা পুং প্রজনন তন্ত্রের সংজ্ঞাটা একটু লিখে ফেলি। পুং প্রজনন তন্ত্র, পুং প্রজনন তন্ত্র। পুং প্রজনন তন্ত্র কাকে বলে? কার দেহে বিদ্যমান? না স্যার, পুরুষ দেহে বিদ্যমান যে তন্ত্র, সবাই লিখে ফেলো আমার সাথে সাথে, পুরুষ দেহে বিদ্যমান যে তন্ত্র, পুরুষ দেহে বিদ্যমান যে তন্ত্র
পুরুষ দেহে বিদ্যমান যে তন্ত্র শুক্রাণু উৎপাদন এবং সঞ্চয় করে, শুক্রাণু উৎপাদন ও সঞ্চয় করে, শুক্রাণু উৎপাদন এবং সঞ্চয় করে, কমা শুক্রাণু পরিবহন করে, বা শুক্রাণু পরিবহন করে স্ত্রীদেহের জনননালীতে স্থানান্তর করে, স্ত্রীদেহের জনননালীতে, স্ত্রীদের কিন্তু মূত্রনালী জনননালী আলাদা, আমাদের এক, স্ত্রীদেহের জনননালীতে স্থানান্তর করে সার্বিকভাবে সার্বিকভাবে মানুষের প্রজনন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, সার্বিকভাবে মানুষের প্রজনন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, কথা বলিও না, সার্বিকভাবে মানুষের প্রজনন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, সার্বিকভাবে মানুষের প্রজনন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, অংশগ্রহণ করে, তাকে কি বলে স্যার? পুং প্রজনন তন্ত্র বলে, তাকে পুং প্রজনন তন্ত্র বলে, তাকে পুং প্রজনন তন্ত্র বলে। এবার আমরা একটু বই থেকে যাব, ওখান থেকে খেয়াল রাখবা যে পার্টটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, যেহেতু বই তুমি তো বাসায় যে পাচ্ছ তোমার রাইটারটাই নিয়েছে, অন্য কোনো রাইটার নিয়ে নাই, তাহলে সেখান থেকে যে পার্টগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো লিখে ফেলবা, আর যেগুলো মনে হবে বাসায় যে স্যার আমি একবার দাগাই ফেলবো স্যারের হয়ে যাচ্ছে। তবে আমরা প্রত্যেকটা পার্টই চেষ্টা করবো পড়ার, এক্ষেত্রে কোনো চুরিবিদ্যা অ্যাপ্লাই করবো না ইনশাল্লাহ। তাহলে দেখো আমরা চলে আসছি বইয়ের মধ্যে। মানুষের প্রজনন তন্ত্র, মানুষ এক লিঙ্গ প্রাণী, আমরা এটা জানি, আমরা যৌন মিলনের মাধ্যমে করি সেটাও জানি। যৌন মিলন কেন বলে? কারণ আমাদের দুইটা ভিন্ন ধর্মী গ্যামেটের মিলন হচ্ছে। কারণ যদি মানুষ সেক্সুয়াল অ্যাক্টিভিটিস ছাড়াও টেস্ট টিউব বেবিটা করে, টেস্ট টিউব বেবি হচ্ছে যৌন মিলনের মাধ্যম, কারণ সেখানে গ্যামেটকে মিলিত করতে হয়। আসলে টেস্ট টিউবের মধ্যে তার বেবি হয় না, এটা এই অধ্যায়েরই পড়া। টেস্ট টিউবের মধ্যে মিলন হয়, নিষেক হয়, তারপরে যাই হওয়ার পরে সেটা আবার কোথায় দিয়ে দেয়? মায়ের জরায়। মায়ের জরায় সেটা সন্তান আসবে, এটা এখন পর্যন্ত আবিষ্কার হয় না, ইনশাল্লাহ হবেও না গেল। তারপরে আমরা বলেছি পুরুষ প্রজনন তন্ত্রের একক হচ্ছে কি? পুংগ্যামেট বা শুক্রাণু, আর যেটা আসছে সেটা শুক্রাশয় থেকে, আর স্ত্রীর ক্ষেত্রে ডিম্বাণু বা ওভা। গেল প্রাইমারি বা মুখ্য জননাঙ্গ, এখানে বুঝতে পারতেছো তো। জননাঙ্গ এটাকে কিন্তু গোনাড বলা হয়, এই শব্দটা একটু কিওয়ার্ডস এর মধ্যে বা এরকম করে মনে রাখতে পারো। জননাঙ্গকে কি বলা হয় স্যার? গোনাড। জননাঙ্গকে কি বলা হচ্ছে? গোনাড। আচ্ছা, পুরুষের শুক্রাণু উৎপাদক অঙ্গ হচ্ছে শুক্রাশয়, সেটাই প্রাইমারি জননাঙ্গ লিখে দিয়েছি আমরা। এটি বয়সন্ধিকালীন থেকে শুরু হয়ে প্রায় 60 থেকে 65, 70 হয়, 80 হয়, তবে এভারেজ ধরো 60 থেকে 70, 60 থেকে 70 বছর পর্যন্ত আমাদের মোটামুটি বাবা হওয়ার জন্য তীব্র ক্ষমতা থাকবে, কাজে বিয়ের সাথে 4-5টা চালাই যেতেই পারবে, এটা কোনো বিষয় না। তাহলে 60 থেকে 65 বছর পরে যে কি হয়, তাহলে এখন তুমি এটা শীটের মধ্যে রাখতে পারো ডেফিনেটলি, আবার আলাদা পেজে রাখলেও কোনো সমস্যা নাই। আমি এখানে 3 নম্বর পেজটা নিলাম, দেখো এই জায়গায় আমি শুধুমাত্র কি করে পড়াবো? কয়েকটা টপিক পড়াবো যেগুলো হচ্ছে কোরিলেটেড করে পড়ানো। কোরিলেশন, কোরিলেশন, কোরিলেশন। তাহলে এখন তুমি যে শব্দটা পেলা সেটা হচ্ছে অ্যান্ড্রোপজ। অ্যান্ড্রোপজ, অ্যান্ড্রোপজ, ঠিক আছে? তাহলে অ্যান্ড্রোপজ মানে কি বলো? অ্যান্ড্রো, আমরা এর আগে অধ্যায় পড়লাম উদ্ভিদ প্রজনন, অ্যান্ড্রেশিয়াম, গাইনেশিয়াম পড়েছি না? পুংস্তবক, অ্যান্ড্রেশিয়াম। তাহলে অ্যান্ড্রো, অ্যান্ড্রে এটা মানে কি? পুরুষ। পজ মানে কি? বন্ধ হয়ে যাওয়া।
তাহলে পুরুষের শুক্রাণু উৎপাদন থেমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া কি বলা হয়? অ্যান্ড্রোপজ। স্ত্রীদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে বলা হয় মেনোপজ। মেনোপজ। মেন দেখে আবার ছেলে ভাবিও না, মেনোপজটা আমাদের নয়, মেনোপজটা মেয়েদের। আরেকটা সম্পর্ক আছে, দেখি কে বলতে পারবে এখানকার মধ্যে। আরেকটা শব্দ হচ্ছে এটা, একটু কেউ বলতে পারবে? বলো। কাকে বলে? কোন টপিকের? জলদির দ্বিতীয় অধ্যায় বলে দেব, আমি পড়াইনি। হ্যাঁ বসে, আমি লিখে দিচ্ছি, মনে রাখবে এটা। শীতকালে ঘাস ফড়িং এর পরিস্ফুটন বন্ধ হওয়াকে, শীতকালে ঘাস ফড়িং এর পরিস্ফুটন বন্ধ হওয়াকে, শীতকালে ঘাস ফড়িং এর, শীতকালে ঘাস ফড়িং এর পরিস্ফুটন, শীতকালে ঘাস ফড়িং এর পরিস্ফুটন বন্ধ হওয়াকে, শীতকালে ঘাস ফড়িং এর পরিস্ফুটন বন্ধ হওয়াকে ডায়াপজ বলে। শীতকালে ঘাস ফড়িং এর পরিস্ফুটন বন্ধ হওয়াকে ডায়াপজ বলে। কোরিলেটেড যে জায়গাটা থাকবে তারপরে ফাঁকা রাখবা। কোরিলেটেড অনেকগুলো পড়া আছে, আমি একসাথে পড়াই দিব, আজকেও 4-5টা পড়াবো, ঠিক আছে? কোরিলেটেড। তাহলে হয়েছে, হয়ে যাওয়ার কথা, একটা ঝামেলা থাকবে না। অ্যান্ড্রোপজ, মেনোপজ, ডায়াপজ। অ্যান্ড্রোপজ, মেনোপজ, ডায়াপজ, ঠিক আছে? তাহলে আমি এই জায়গা থেকে ছিলাম। এবার আসো আরেকটা শব্দ শিখো, এটা তোমরা জানো। দেখো, প্রাইমারি জননাঙ্গ বা যেটা হচ্ছে শুক্রাশয়, শুক্রাশয়, এখানে কিন্তু শুক্রাশয় দিয়ে একটাকে বোঝাচ্ছে, এক গোল্লা, তাহলে একটাকে বোঝাচ্ছে। দুইটাকে বুঝাইলে কি লিখবো ইংলিশে? টেস্টিস। ইয়েস, একটাকে বুঝাইছে কি হবে? টেস্টিস। একই কথা আইএস। আইএস হলে কি? এক বচন, ইএস হলে কি? বহু বচন, ঠিক আছে? ওকে। তাহলে মেয়েদের ক্ষেত্রে কত বছর বয়সে মেনোপজ হয়? 45 থেকে 50। 9 10 কত পড়েছিল? 40 থেকে 50, এবারে যে 45 এরকম। তাহলে মেয়েরা আমাদের চাইতে 3 বছর আগে একটু বুদ্ধিপ্রাপ্ত হইলেও, মানে সন্তান ধারণের বা একটু ধরো ম্যাচিউর বলা হয় হয়ে গেলেও, ওই বৃদ্ধ বয়সে কিন্তু মেয়েরা খুব দ্রুত দুর্বল হয়। এটা একদম চিরস্থায়ী সত্য কথা। গেল। এবার আমরা আসি পরবর্তী পার্ট, সেকেন্ডারি বা গৌণ আনুষঙ্গিক জননাঙ্গ। লিখে দিয়েছি তোমাদেরকে, সেগুলো বাকি কাজগুলো করে থাকে তাদের। শুক্রাণু তো এক জায়গায় তৈরি হলো, ওখানে যে ধরো শুক্রাণুটাকে পুষ্টি দেওয়া, শুক্রাণুটাকে যাতায়াত করে নিয়ে যাওয়া, এই কাজগুলো তারা করে থাকে আর কি। তাহলে এখানে অঙ্গগুলো কি বুঝতেছো? আমাদের যেটা লিঙ্গ বা পেনিস, সেটাকে কিন্তু কি বলা হয়? শিশ্ন। কি বলা হয়? শিশ্ন। আচ্ছা, স্ত্রীগুলো আমরা বলেছি এখানে। পুরুষ প্রজনন তন্ত্র, চলে আসতেছে একদম মেইন পড়ায়। এখানে অল্প করে লিখছে, আমিও মোটামুটি এটাকেই একটু সুন্দর করে আরেকটু সাজাই দিয়েছি, একই সংজ্ঞা প্রায়। শুক্রাশয় হচ্ছে মুখ্য জননাঙ্গ, বাকিগুলো হচ্ছে আনুষঙ্গিক, সেটাও পড়াইছে। শুক্রাশয় বা টেস্টিস, এখানে কিন্তু এবার দুইটা খেলে যাচ্ছে। ওখানে আইএস ছিল, এখানে কি পেয়েছো? ইএস। আচ্ছা, এক জোড়া ডিম্বাকার শুক্রাশয়, এক জোড়া ডিম্বাকার। অনেকে জিজ্ঞেস করে এই ডিম্বাণুর আকার কি স্যার? ডিম্বাকার। শুক্রাণুর আকার শুক্রাকার, শুক্রাকার বলে কোন আকার আছে? এটাও কি ডিম্বাকার। ওকে। তাহলে অন্ডথলি বা স্ক্রোটাম শব্দটা মনে রাখবা, স্ক্রোটাম। তাহলে বাইরে থেকে যেটা থলির মতো দেখা যাচ্ছে, অন্ডথলি বা স্ক্রোটাম নামক একটি থলির ভেতরে আবদ্ধ থাকে এবং শুক্ররজ্জু। তাহলে শুক্রাশয় কি দিয়ে আমাদের উরসন্ধির সাথে লেগে থাকে? শুক্ররজ্জু। বাস। এবার দেখো, স্ক্রোটামের ভেতরে শুক্রাশয় দুটি পাশাপাশি অবস্থান। বাম দিকের স্ক্রোটাম বড় এবং কিছুটা ঝোলা। বাসায় যে চিত্র। তাহলে আমরা আরেকটা কোরিলেটেড পড়া পেলাম, একসাথে পড়াই দেখি। সেটা হচ্ছে টপিকটা অবস্থান দিতে পারি। অবস্থান, অবস্থান খেয়াল করো। অবস্থান কি বলতেছি স্যার? একটা হচ্ছে কিডনি, বৃক্ক। বৃক্ক কোনটা নিচে বলতো? ডানটা নিচে বা ডানটা ঝোলা। আমাদের কিডনি, কোন কিডনি নিচে থাকে? ডানটা। কিন্তু আমাদের এই যে শুক্রাশয়, শুক্রাশয়, শুক্রাশয় হচ্ছে বাম নিচে, বামটা নিচে থাকবে, বামটা নিচে থাকবে, মানে একটু ঝুলে থাকবে নিচের দিকে, ঠিক আছে? নিচে এই জন্যই ঝুলে থাকে নিচে।
তো এক্ষেত্রে একটা ইয়ে আছে হয়তোবা, আমি আমাদের বই দেওয়া নাই, তারপরেও আমাদের মধ্যে যারা বাম হাতে লিখে, হ্যাঁ, ওরা যদি চেক করে বলো তাহলে এটা আমাদের আরো সমাধান হয়, যেহেতু আমি ওই রকম পাই নাই, বাম হাতে আছে, জিজ্ঞেস করা হয় নাই। আমাদের আশরাফ বাম হাতে লিখে, আশরাফ কয়েকজন ছিল। তো বাম হাতে যারা লিখে এদের নাকি বিষয়টা চেঞ্জ হতে পারে, যে তার ডানটাই ঝোলা বামটাই ওপর, মানে বাম হাতে লিখলে শুধু না, বাম হাতে বোলিং করে, বাম হাতে লেফট হ্যান্ডে যাদের আমরা বলি তাদের। যাই হোক, এটা একটা বিষয়। তাহলে সেম পড়া কিন্তু তো মাথায় রাখবা, কিডনির ক্ষেত্রে উল্টা, এটার ক্ষেত্রে উল্টা, এটা একটু মাথায় রাখলে আমরা মোটামুটি পাচ্ছি। এখন ওকে, এরপরে আসো ভ্রূণীয় বিকাশের সময়, স্যার গুরুত্বপূর্ণ কিন্তু, ভ্রূণীয় বিকাশের সময় শুক্রাশয় উদরের পেলভিক গহ্বরে বিকশিত হয়। তাহলে মায়ের পেটের মধ্যে যখন ছিলাম তখন কিন্তু স্যার বাইরে ছিল না যন্ত্র, যন্ত্র ছিল ওই বল বাইরে ছিল, ঠিক আছে? কোথায় ছিল? উদরে। কার উদরে? আমার উদরে। আমি ছিলাম মায়ের জরায়ুতে, কিন্তু আমার দুটি বল কোথায় ছিল? মায়ের উদরে। এই জন্য এটাকে কিন্তু কি বলা হচ্ছে দেখো, এটাকে বলা হচ্ছে বহি উদরীয় অঙ্গ। উদর থেকে বের হয়ে একটা অঙ্গ আকারে প্রকাশ পেয়েছে, বহি উদরীয় অঙ্গ। সেই দুইটাকে আবার একটা থলি ধারণ করছে, এই থলিটার নাম অন্ডথলি বা স্ক্রোটাম। কথা হলো সে বের হইলো কেন? ভিতরেই তো ভালো ছিল বাবা, আমাদেরও চাপটা ফর ভয় রিস্ক মুক্ত থাকতাম আমরা, কেন বের হয়েছে? কারণ ওই ভেতরে জরায়ুর মধ্যে যেটা যে তাপমাত্রায় শুক্রাণু উৎপন্ন হবে, সেই তাপমাত্রা চাইতে 2°C, খুব ভালো করে মনে রাখবা, 2°C তাপমাত্রা কিন্তু কম, এবং এই কম তাপমাত্রায় কিন্তু শুক্রাণু উৎপন্ন হবে না। তাহলে সে বের হয়েছে শুক্রাণু উৎপন্ন হওয়ার জন্য। তবে বেশি গরম করলে তার মধ্যেও অস্বস্তি কাজ করে। কার মধ্যে? শুক্রাশয়ের মধ্যে। এই জন্য দেখবা যখন গরমকাল হয়, দেখো হাস্যকর কথা কিন্তু সত্য কথাগুলো, গরমকাল হলে আমাদের গুলো ঝুলে থাকে, শীতকাল আসতেছে মোটামুটি সুন্দর হয়ে থাকবে, হ্যাঁ, কিউট হয়ে থাকবে। যাই হোক, এই হচ্ছে বিষয়। কত সুন্দর কথাবার্তা কি করতেছি, কিন্তু যাই করি না কেন এগুলো যে সত্য এটা আসলে। এবং এখানে আমি সবার প্রতি এই জায়গাতে একটা কৃতজ্ঞতা নাম নিয়েছি, তোমরা জানো যে আমি একদম হেসে খেলে বলতে পারছি তোমাদের কাছে কথা। মানে হয়তো এখানে মেয়ে থাকলে আমাকে একটু মানে সংযত হয়ে কথা বলতে ওদেরকে। তো এখানে সংযত আসলে কিছু না, তুমি দেখতেছো যে আমি বইয়ের বাইরে সেভাবে কিছু বলতেছি না। তাহলে এই ক্ষেত্রে গরমটা একটা প্রাকৃতিক গরম, আল্লাহ রস্তে কোন এক জায়গায় বসে টেবিলের ওপরে এই পায়ের ওপরে মনে করো ল্যাপটপ নিয়ে টাইপিং করবা, যন্ত্র আস্তে আস্তে খারাপ, পকেটে মোবাইল রাখতেছো, যন্ত্রে চাপ করতেছে। ক্লিয়ার? অনেকে যে বাইকে সারাক্ষণ বাইক রাইডিং যারা করে বা কিছু চাপ করে, মনে থাকবে। তো কথাগুলো কেন বলতেছি, ডেফিনেটলি এটা দরকার আছে, ডেফিনেটলি 100% দরকার আছে। কারণ প্রজননিক সুস্থতাও মানুষের একটা মুখ্য বৈশিষ্ট্য। প্রজননিক ভাবে মানুষকে কি থাকতে হবে? সুস্থ থাকতে হবে। এরপরে তাহলে প্রশ্ন করতে পারে কেন শুক্রাশয়কে বহিঃউদরীয় অঙ্গ বলা হয়? দুইয়ের জন্য একের জন্য, এরকম চিন্তা করবা। আর কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে। এবার দেখো, প্রতিটি শুক্রাশয় যে আবরণে আবৃত বলতেছে এটা সত্য নয়। তাহলে আমরা এবার চলে যাই পরবর্তী পয়েন্টে। তাহলে পরবর্তী কোরিলেশন বলাও যায়, এটাকে কোরিলেশন ছাড়াও বলা যায়। পরবর্তী যে বিষয়টা তোমরা মনে রাখবা সেটা হচ্ছে আবরণ। কি মনে রাখবা স্যার? আবরণ। তাহলে শুক্রাশয়ের আবরণের নাম কি? শুক্রাশয়ের আবরণের নাম কি? শুক্রাশয়ের আবরণ দেখো, শুক্রাশয় হচ্ছে মেসোরকিয়াম বা মেজোরকিয়াম, মেজর বা মেসোরকিয়াম নামক পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত। মেজোরকিয়াম বা মেসোরকিয়াম নামক পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত। তাহলে শুক্রাশয়ের পর্দার নাম কি? মেজোরকিয়াম, ঠিক আছে, বা মেসোরকিয়াম। আচ্ছা, পেরিটোনিয়াম পর্দা। এই যে হৃৎপিণ্ডের পর্দার নাম কি মনে আছে তোমাদের? ওইটা মনে রাখলেই হচ্ছে। এই যে মেজোরকিয়াম, তার আবার কয়টা স্তর? 3টা স্তর। কয়টা স্তর? 3টা স্তর। স্যার কিভাবে মনে রাখবো এই 3টা স্তর? তোমরা মনে রাখবা 3টা স্তর তোমরা মনে রাখবা হচ্ছে আমাদের তো টেস্টিস না, এটা টেস্টিস পড়তেছি। তাহলে সবাই মনে রাখো, এটা মনে রাখার ছন্দটা হচ্ছে ভেজাল টেস্টিস। আমাদের টেস্টিসের পর্দায় কি আছে স্যার? ভেজাল আছে। তাহলে ভেজাল টেস্টিস মনে থাকবে, ভেজাল টেস্টিস। মনে রাখার ছন্দটা কি স্যার?
ভেজাল টেস্টিস, ভেজাল টেস্টিস। তাহলে আমি নামগুলো লিখে দিচ্ছি। প্রত্যেকের নামের সাথে একটা কমন থাকবে টিউনিকা, লিখে ফেলছি আগে। প্রত্যেকের নামের সাথে থাকবে টিউনিকা, টিউনিকা, টিউনিকা। টিউনিকার কোথায় পড়েছো বলতো? রক্তনালীর মধ্যে পড়েছো না, শিরা ধমনীর মধ্যে পড়েছো না? টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টিমা বা ইন্টারনা, এটা দেখ। তাহলে টিউনিকা, টিউনিকা, টিউনিকা। ঠিক আছে, টিউনিকা, টিউনিকা, টিউনিকা। দেখো নামগুলো আমি এভাবে বলছি, তোমাদের মনে থাকবে। তাহলে সবচেয়ে বাইরে কি আছে? টিউনিকা ভ্যাজাইনালিস, টিউনিকা ভ্যাজাইনালিস, টিউনিকা ভ্যাজাইনালিস। শব্দগুলো কেন পড়বা? দেখো হঠাৎ করে আসলে ভ্যাজাইনা শব্দটা তুমি এদের সাথে মিলে তুমি বলবা এটা কখনো হয় না। টিউনিকা ভ্যাজাইনালিস সবার বাইরে কি সিরিয়াল ভাবে লিখছে, বাইরে মাঝখানে ভেতরে টিউনিকা ভ্যাজাইনালিস। তাহলে ভ্যাজ দিয়ে ভ্যাজাইনালিস। এরপরেরটার নাম হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা অ্যালবুজিনিয়া। আর সবার শেষেরটা হচ্ছে টিউনিকা ভাস্কুলোসা টেস্টিস, টিউনিকা ভাস্কুলোসা টেস্টিস, টেস্টিস, টিউনিকা ভাস্কুলোসা টেস্টিস, টিউনিকা ভাস্কুলোসা টেস্টিস, টিউনিকা ভাস্কুলোসা টেস্টিস। ঠিক আছে, এটা একটু আমরা সুন্দর করে মাথায় রাখবো। ভ্যাজ টিউনিকা তো থাকতেছে, তাহলে ভ্যাজ দেখি ভ্যাজাইনালিস, আল অ্যালবুজিনিয়া, টেস্টিস। মনে রাখার জন্য কি ভেজাল টেস্টিস। ঠিক আছে, কারণ দেখো তুমি সিকিউ লেখার সময় পাঠগুলো স্কিপ করতেই পারো। এতে এমসিকিউতে আমি তো প্রথম থেকে বলে আসছি যে বায়োলজির কঠিন পাঠটা হচ্ছে এটা। বিশ্বাস করো, যদি তুমি বলো যে স্যার এটা এগুলো তো তোমাদের অনশন ক্লাস হবে, স্পেশাল কোর্সে, তখন দেখবে আমি এগুলো পড়াবোই না, শুধু 3 থেকে 4টা সিকিউ সলভ করে যেগুলো সিকিউতে আসবে এক কথা শেষ। তখন আর এমসিকিউ যাওয়ার সুযোগ নেই, কারণ একটা পুরো অধ্যায়ের ক্লাস দিবে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, কেমনে শেষ করবে? যদি সবগুলো অধ্যায় ক্লাস দেয় তো 24টা ক্লাস দিতে হবে বায়োলজি। তো তার মধ্যে ধরো বোটানি প্রথম, বোটানি নবম, এগুলো কখন এক ক্লাসে সম্ভব? কখনোই। ওকে, এখন কথা হচ্ছে যে এটা বাইরে বের হয়ে আসলো, এটা অন্য একটা বইয়ের তথ্য থেকে বলছে, বইয়েরই তথ্য। যদি স্যার বের হয়ে না আসে, বের যদি না হয়ে আসে, যদি আমাদের উদর থেকে আমাদের শুক্রাশয় দুটি বের হয়ে না আসে, উদর থেকে যদি শুক্রাশয় দুটি কি হয়ে না আসে, বের হয়ে না আসে, তাহলে সে অবস্থাটাকে যেটা বলা হবে, উদর থেকে শুক্রাশয়গুলো যদি বের হয়ে না আসে, সে অবস্থাটাকে আমরা বলবো হচ্ছে ক্রিপ্টো অর্কিডিজম। ক্রিপ্টো অর্কিডিজম কি বলবো স্যার? ক্রিপ্টো অর্কিডিজম, ক্রিপ্টো অর্কিডিজম, ক্রিপ্টো অর্কিডিজম। তাহলে ক্রিপ্টো পড়েছো, ক্রিপ্টোগ্যামিয়া, ফেনোরোগ্যামিয়া। ক্রিপ্টো মানে হচ্ছে লুকানো, ক্রিপ্টো মানে হচ্ছে লুকানো, ইজম মানে হচ্ছে একই রকম অবস্থা। অর্কিড, অর্কিড গাছকে যদি আমরা টান দিয়ে তুলি, তাহলে অর্কিড গাছের ভেতরে, ধরো অর্কিড গাছের নিচের দিকের মূলের অংশ দেখবা যে ওই ভেতরে মানে মূলের বাইরে উঠে নাই, এরকম দুইটা বিচির মতো অংশ আছে। তাহলে অর্কিড থেকে পাইছে, লুকানো অর্কিডের মধ্যে থাকে, এই জন্য নামটা দিয়েছে ক্রিপ্টো অর্কিডিজম। তাহলে ক্রিপ্টো লুকানো অর্কিডের মতো, ইজম মানে একই মতো আর, ঠিক আছে, ক্রিপ্টো অর্কিডিজম। তাহলে কারো যদি বের না হয়, একবার ঘটেছিল এরকম ঢাকা মেডিকেলে, মানে ওনার বয়সটা 18 বছর পার হয়ে গেছে, 18 বছর হয়ে গেছে। তো হঠাৎ করে যে বলতেছে যে তার মনে হচ্ছে উদরের দিকে একটা গোল টিউমার হয়েছে। তো ডাক্তার বলছে তাড়াতাড়ি এক্সরে করান, তাহলে দেখি। ডাক্তার এক্সরে বলছে আপনি পাগল নাকি, আপনার যে এতদিনে একটা, এটা বলবেন না, থাকা কথা এটা বলবেন, 2-4টা, ওর আছে কয়টা? একটা। তো এটা আসলে ও বুঝে নাই কেন হতে পারে, ধরো আমাদের মধ্যে আমরা যারা ক্লাস করতেছি সবাই কিন্তু সব বিষয় নিয়ে সমানভাবে এক্সপেরিমেন্ট বা এত কিছু মনে করি না। আমার চোখে প্রবলেম হলে তোমরা বলতে পারতো স্যার আপনার চোখটাই অবস্থা কেন এটা। তো আমি তো তোমার জননাঙ্গ, তুমি আমার জননাঙ্গ, হ্যাঁ ছোটবেলায় হয়তো বা, তো ধরো যে অনেক সময় ছোট বাচ্চাদের মায়েরাও এত খেয়াল করে না বা কিছু, তো কোনো না কোনো ভাবে সে বুঝে নেয় আসলে।
যে তার একটা ভিতরে থেকে গেছে, তাহলে এক ইয়ালাও আছে, ঠিক আছে। এরপরে মনে রাখো অন্ডথলির তরলকে কি বলা হয়? হাইড্রোসিল বলে। অন্ডথলির তরলকে হাইড্রোসিল বলে। অন্ডথলির তরলকে হাইড্রোসিল বলে। অন্ডথলির তরলকে হাইড্রোসিল বলে। অন্ডথলির তরলকে কি বলে? হাইড্রোসিল। প্রশ্ন করো নিজে নিজে, স্যার অন্ডথলির মধ্যে তরল কেন আছে? বাবারে তরলটা যদি না থাকতো তাহলে বিভিন্ন জায়গায় যে আমরা চাপ টাপ খাই মাঝে মধ্যে, ও তো আর ও থাকতো না। তাহলে এটা তরল থাকার কারণে কি হয় বলতো? পিচ্ছিলের মতো, একদিকে চাপ পড়ছে আর একদিকে চলে যায়, পিচ্ছিলের মতো, ঠিক আছে। সবারই যাই, সমস্যা নেই। এটা তুই যেভাবে হাসতে হাসতে এরকম না, স্যার মনে থাকবে তো? তথ্যগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে ভালো, এবং আমি তোকে মানে একদম কথা দিচ্ছি, ওয়াদা দিচ্ছি যে এর বাইরে একদম কোনো শব্দ আসবে না। আমি হুবহু বইয়ের মধ্যে আছে, তোমরা খেয়াল করতেছো। ওকে, তাহলে এখানে বই দেখো, এটাতে একটা ছিল, তুমি অ্যাডমিশনে কেন সেটা করতে পারবা, ওই বাকি তথ্যগুলো তোমার থাকবে। এবার দেখো এই যে তার যে আবরণে আবৃত, তাহলে শুক্রাশয় গুলো, প্রতিটি শুক্রাশয় লম্বায় কত? 4 থেকে 5, লম্বায় 4 থেকে 5 সেন্টিমিটার, ওজন 10 থেকে 12 গ্রাম, ওজন 10 থেকে 12 গ্রাম। এটা আর কেটে মাপাতো যদি একটা হয় না, ওজন 10 থেকে 12 গ্রাম। প্রত্যেক শুক্রাশয়ের ভেতরে প্রায় 1000টি সূক্ষ্ম এবং পেঁচানো সেমিনিফেরাস নালিকা, সেমিনিফেরাস নালিকা নেফ্রনকে চিন্তা করে। বলছিলাম আগে কিডনি মনে রাখতে। তাহলে আমাদের একটা বৃক্কের মধ্যে কত স্যার? 10 থেকে 12। তো ওদের এই সেমিনিফেরাস নালিকা আছে। স্যার এখানে চিত্রের মধ্যে খেয়াল করেন, সেমিনিফেরাস নালিকা কোনটা? এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে রেকর্ড চলাকালীন এখানে লেখা যায় না, এটা একটা প্রবলেম। তারপরে আশা করি তোমরা বুঝে নিবা। তাহলে এই যে দেখো সেমিনিফেরাস নালিকা, বুঝতে পেরেছো? এই সেমিনিফেরাস নালিকার মাঝখানে যে ফাঁকা ফাঁকা জায়গা দেখতেছো, এগুলোতে কিন্তু কোষ থাকে। এই কোষটার নাম কি দেখো? এই কোষটার নাম হচ্ছে লেগিড, লেডিক বা ইন্টারস্টেশিয়াল কোষ। ইন্টারস্টেশিয়াল কোষ, ইন্টার মানে মধ্যবর্তী, জানো, ইন্ট্রা মানে কি? ভেতরে। একটার ভেতরে থাকলে, আমরা এখন ক্লাসের ভেতরে আছি, ইন্ট্রা, এরো আর ওই রুমের মাঝখানে যে পার্থক্য, মাঝখানে যে ফাঁকা জায়গা, ইন্টার। যেমন তোমাদের, যখন তোমরা এখন ইন্টারে পড়ো, ইন্টারে পড়ো মানে কি জানো? তোমরা কলেজও না, তোমরা স্কুল, তোমরা আসলে মানুষ, তোমরা কলেজও না, তোমরা স্কুলও না। তোমাদের সার্টিফিকেটের নাম কি? এইচএসসি। এখানে কলেজ কই, স্কুল কই? তোমরা আসলে কি সেকেন্ডারিতে আছো, এরপরে টারশিয়ারিতে যাবে। যাক, তাহলে মনে রাখতে পারো যে, তাহলে সবার প্রথমে আসো, কি নাম? সেমিনিফেরাস নালিকা। সেমিনিফেরাস নালিকা, তার মানে সেমিনিফেরাস নালিকা কি করবে? ওই সিমেন্ট বা শুক্রাণু ওখান থেকে যাচ্ছে। এরপরে আমাদের ওখান থেকে গেল কি বলতো? মাইনর ক্যালিক্স, মনে আছে? মাইনর ক্যালিক্স, সেটা যে আবার কি হচ্ছে? মেজর ক্যালিক্স। তারপরে একটা ইউরেটারের কি অংশ? প্রশস্ত অংশ, পেলভিস। এখানে পেলভিসের মতো। তাহলে একটু ক্রমটা তোমরা চিন্তা করো। সবার প্রথমে কি স্যার? সেমিনিফেরাস নালিকা। সেমিনিফেরাস নালিকা কার মধ্যে মানে ভাষা থাকে বা ডুবানো, ভাষা ডুবানো যাই বলি, কার মধ্যে থাকে? তার নাম হচ্ছে লেডিক কোষ বা ইন্টারস্টেশিয়াল কোষ। গেল। এবার এখান থেকে কি, আচ্ছা লেডিক কোষের কাজটা কি স্যার? ও কেন ক্ষরণ করবে? ও কেন শুক্রাণু তৈরি করবে? তাহলে আমার হরমোন লাগবে। কোন হরমোন লাগবে ছেলেদের? টেস্ট খেলতে হবে, টেস্টোস্টেরন। কোন হরমোন লাগবে স্যার? টেস্টোস্টেরন। আচ্ছা, টেস্টোস্টেরন হরমোনটা বুঝবা ভালো করে। হরমোন দুই ধরনের হয়। হরমোন কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে প্রোটিন ধর্মী, একটা হচ্ছে লিপিড ধর্মী বা স্টেরয়েড ধর্মী। স্টেরল ধর্মী, স্টেরয়েড ধর্মী বলতে। প্রোটিন ধর্মী হরমোনগুলোর নামের শেষে কি থাকবে স্যার? আর স্টেরয়েড ধর্মী হলে এসটি থাকবে। টেস্টোস্টেরন, এসটি আছে কিনা বলো? টেস্টোস্টেরন, এসটি, এটা থাকবে। এই ক্লু গুলো একটু অনুরোধ করবো ভালো করে, যে আজকে যেমন ধরো সবাই মোটামুটি চেষ্টা করতেছ, এরকম ভালো করে মনে রাখো। আমার সকল অধ্যায়, মানে এটা আমি বলে না, যে কোনো দেখবা যে সকল অধ্যায় হয়তোবা সমানভাবে ভালো লাগে না সবার ক্ষেত্রে, কিন্তু তোমার যেটা ভালো লাগবে ওইটাতে নিয়াত করে ফেলবা যে এই অধ্যায়ে আমি এমসিকিউ সহ বস আমি আগে যাবো। তাহলে গেল। এরপর আসো, আমি এখান থেকে যাচ্ছি। তাহলে কতগুলো সংগ্রাহক নালিকায় উন্মুক্ত হয়ে এক জালিকাকার গঠন সৃষ্টি করে, এটাকে বলা হয় রেটিটেস্টিস। কি বলা হয় স্যার? রেটিটেস্টিস। রেটিটেস্টিস। তাহলে দেখো রেটিটেস্টিস, রেটিটেস্টিস কোনগুলো? তাহলে আবারও যাই, সেমিনিফেরাস নালিকা, মাঝখানে কি? লেডিক কোষ, এরপরে কি স্যার? রেটিটেস্টিস। রেটিটেস্টিস এখান থেকে হচ্ছে ভাষা বা ভাস ইফারেন্সিয়া, ভাস ইফারেন্সিয়া বা ভাষা ইফারেন্সিয়া। এরপরে সেখান থেকে কোথায় যাচ্ছে স্যার? এপিডিডাইমিস।
এপিডি ডাইমিস, তারপরে যাবে হচ্ছে ভাস ডিফারেন্স। তারপরে কোথায় যাবে? ভাস ডিফারেন্স। তাহলে আমরা একটা শব্দ এখন পেলাম, সেটা আমরা ওই কোরিলেশনের মধ্যে লিখে দিচ্ছি। কোরিলেশনের মধ্যে আমরা লিখে ফেলতেছি। সেই শব্দটা কি? শব্দটা হচ্ছে আমরা রেটি। রেটি নামে একটা শব্দ পেলাম, রেটি। রেটি নামে আমরা শব্দ পেয়েছি। তাহলে রেটি দিয়ে দেখো একটা শব্দ তোমাদের পরিচিত আছে, এন্ডোপ্লাজমিক। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রেটি মানে কি স্যার? জাল। রেটি মানে কি? জাল। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে। 2 নাম্বার, এখানে কি পেলাম বলতো? রেটি টেস্টিস। তাহলে নামের সাথে যেহেতু টেস্টিস আছে, তাহলে এটা কোথায় থাকবে আশা করি বুঝতে পেরেছি। আরেকটা শব্দ আমি গত মাসের মধ্যেই পড়াইছি, বলতে হবে তোমাকে, রেটি মিরাবিলি বা রেটিয়া মিরাবিলি। ঠিক আছে? আরেকটা তোমরা পেয়েছো কি? রেটি মিরাবিলি। রেটি মিরাবিলি। ক্লিয়ার? মনে থাকার মতো তো পার্টগুলো। তাহলে মনে রাখবে এইভাবে, এই কোরিলেশন করে পড়লে পড়াগুলো যথেষ্ট পরিমাণে সহজ হয়ে যায়, যথেষ্ট পরিমাণে সহজ হয়ে যায়। যাই হোক, তাহলে এটা বলো, টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করা কোন কোষের কাজ? ঠিক আছে? তাহলে লেডিক কোষের কাজ হচ্ছে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করা। টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করা এখানে আছে, দেখতে পারো। আচ্ছা, ওকে। এবার সেখান থেকে আমরা দিয়ে দিয়েছি কি হচ্ছে? ওভার। তাহলে উন্মুক্ত জালিকা এখানে রেটি টেস্টিস বলে। রেটি টেস্টিস থেকে প্রায় কতটি স্যার? 20টি। প্রায় কতটি? 20টি। তার মানে টি20। রেটি টেস্টিস থেকে কি স্যার? টেস্ট ছিল রেটি টেস্টিস, ওখান থেকে টি20 খেলা শুরু হয়েছে। টি20তে শুধুমাত্র কি হবে? 4 ছক্কা। শুধুমাত্র কি? 4 ছক্কা। তাহলে রেটি টেস্টিস থেকে প্রায় 20টি 4 থেকে 6 মিলিমিটার লম্বা সংগ্রাহক নারী সৃষ্টি হয়, এবং সৃষ্টি হয়ে প্রত্যেক শুক্রাশয়ের শীর্ষদেশ থেকে শুক্রাশয় মানে শুক্রাণুশয় ত্যাগ করে এপিডিডাইমিসে মিলিত হয়। শুক্রাশয় না বলে শুক্রাণু ত্যাগ করে এপিডিডাইমিসে মিলিত হয়। তাহলে কোথায় চলে গেল বলো? এটাতে চলে গেল। তার মানে কিডনি চিন্তা করলে কোথায় চলে গেল? ক্লিয়ার? আচ্ছা, এরপরে সেটা ভাসাইফারেন্সিয়া বলবো আর কি। এটাকে সংগ্রহ নালিকাগুলো কি বলবো? ভাসাইফারেন্সিয়া। তাহলে একবার চিত্র দেখে আমরা বলে ফেলি তো কি কি শিখলাম। একটা শুক্রাশয়ের ভেতরে কি আছে সবার মধ্যে, যেখান থেকে শুক্রাণু তৈরি হচ্ছে, তার নাম হচ্ছে সেমিফেরাস নালিকা। কতগুলো থাকে? 1000। কতগুলো? 1000 সেমিফেরাস নালিকা। সেমিফেরাস নালিকাগুলো কোন কোষের মধ্যে ডুবানো থাকে? লেডিক কোষ। লেডিক কোষের কাজ কোন হরমোন ক্ষরণ করা? টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করা। সেমিফেরাস নালিকা থেকে যেটা জালের মতো সামনের দিকে ছড়িয়ে থাকছে তার নাম কি? রেটি টেস্টিস। রেটি টেস্টিস থেকে যে কত? 20 এবং দৈর্ঘ্য কত? 4 ছক্কা মিলিমিটার। 4 ছক্কা মিলিমিটার। সেই নারীটার নাম কি? ভাসা ইফারেন্সিয়া। ভাসা ইফারেন্সিয়া দিয়ে শুক্রাণুগুলো কোথায় চলে যাচ্ছে? এপিডিডাইমিস। এপিডিডাইমিস। ক্লিয়ার তো? এপিডিডাইমিস। এখানে কাজগুলো দেখো, এই কাজগুলি বলছে দেখো, লেডিক কোষ টেস্টোস্টেরন ক্ষরণ করে। ঠিক আছে? ওখান থেকে স্পার্মাটো। তাহলে স্পার্ম তৈরির প্রক্রিয়া কি? জেনেসিস মানে কতবার পড়াইছি বলো? তাহলে স্পার্মাটো জেনেসিস। মানুষের শুক্রাশয় প্রতি সেকেন্ডে প্রায় 1500টি শুক্রাণু উৎপন্ন করে। তাহলে ক্লাস করতে করতে কতগুলো উৎপন্ন হয়েছে চিন্তা করো। মাশাআল্লাহ। তাহলে আমরা আরেকটা পড়ায় যাব এখন, সেটা হচ্ছে খুব চমৎকার করে লিখতে পারো তোমরা। মানব দেহের 1500। কি লিখবা স্যার? মানব দেহের 1500। একবার বলবো, 6টা পয়েন্ট আছে পুরো জুলজি বইয়ের মধ্যে, 6টা একবারে পাঠতে হবে। ঠিক আছে? মানব দেহের 1500। মনোযোগ দাও। মানব দেহের 1500 কি কি স্যার? দেখেন, 1 নাম্বার, প্রতিদিন আমরা মুতি কত? 1500 মুতু। 2 নাম্বার, প্রতিদিন আমরা থুতু। আসলে থুতু বলতে কি স্যার? লালা। মনে থাকবে? মুতু, থুতু, মাথু,
মাথু মস্তিষ্কের আয়তন, মস্তিষ্কের আয়তন, মস্তিষ্কের আয়তন। তাহলে মুতু থুতু মাথু। এরপরে 4 নাম্বার যকৃতু, যকৃতু, যকৃতের মধ্যে কতটুকু? যকৃতের মধ্যে 1500 ml রক্ত জমা থাকে। যকৃতের মধ্যে কতটুকু রক্ত জমা থাকে? 1500 ml, পরিপাক অধ্যায়ে পড়া। এরপরে 5 নাম্বার পঞ্চম অধ্যায়ে পড়াইছিলাম রেসিডুয়াল, রেসিডুয়াল ভলিউম, রেসিডুয়াল মানে রেসিডু, ঠিক আছে, রেসিডুয়াল ভলিউম, অবশিষ্ট বায়ু। মানে আমরা এই যে প্রশ্বাস নিঃশ্বাসের মাঝখানে যে বাতাসটা থেকে যায় ফুসফুসের মধ্যে, তার নাম কি? রেসিডুয়াল ভলিউম, রেসিডুয়াল ভলিউম। এবং নাম্বার 6 হচ্ছে আমাদের সবার পছন্দের শুক্রাণু, শুক্রাণু। তাহলে কি কি বলো? মুতু থুতু মাথু যকৃতু, তারপরে কি আছে? রেসিডু, শুক্রাণু, 6টা। রেসিডুয়াল ভলিউম মানে আমাদের শ্বাস নেওয়ার পর অবশিষ্ট যে বাতাস থেকে যায়। আলিম স্যারের বইয়ের তথ্য, বইয়ের বাইরে একটাও নেই। ক্লিয়ার? রেসিডুয়াল ভলিউম। তাহলে এই হচ্ছে সবগুলো 1500, এর বাইরে আমাদের জলজি বইয়ের মধ্যে কোনো 1500 নাই। একসাথে বলে দিলাম, একসাথে থেকে গেল, এটাকে কোরিলেশন করা বলছে। আর আবার ওই নু দেখে দেখে আবার বলিও না ডিম্বাণু, ডিম্বাণু তো মাঝে একটা প্রতি মিনিটে 15 প্রতি সেকেন্ডে 15টা হলে তো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ডিম্বাণু কিন্তু মাসে কয়টা? একটা। মাসে কয়টা? একটা, মাথায় রাখবা এটা। আচ্ছা, এবার আমি যে আরেকটা পার্ট আমরা রেখেছিলাম সেই পার্টটাতে একটু যাই। সেই পার্টটা কই স্যার? এটাতে কি হয়েছিল? ওটা কি খুলেছিলাম? দেখি তো। না, এটা তো আমারটাই। এটা না স্যার? আচ্ছা, ওখানে ওই যে ওখানে স্টিকার থেকে গেছে তো এই জন্য। তাহলে এই হচ্ছে আমাদের সেই চিত্রটা, ঠিক আছে, জনাঙ্গের চিত্রটা। তাহলে এখান থেকে আমি তোমাদেরকে একটু বোঝাই, খেয়াল করো। আমরা ইতিমধ্যে পড়ে সম্পন্ন করেছি এই জায়গাটা, সম্পূর্ণ, কিন্তু কোনো ওয়ার্ড বাকি নাই ইনশাল্লাহ। এইটার পরে বলো, এই যে ওপরে যে টুপির মতো হয়ে অংশটা আছে, যে অংশটা আমি যেটাকে কার সাথে তুলনা করলাম? পেলভিসের সাথে তুলনা করলাম, সেই জায়গাটার নাম কি স্যার? এপিডিডাইমিস, এপিডিডাইমিস। এবার দেখো এপিডিডাইমিস থেকে একটা নালী চলে যাচ্ছে, যার নাম কি? ভাস ডিফারেন্স, ভাস ডিফারেন্স। এবার ভাস ডিফারেন্স যে মূত্র নালীর সাথে মিলিত হওয়ার আগে, তার আগে কিন্তু একটা কি থাকতেছে? একটা ভেসিকল, ছোট্ট মানে প্রকোষ্ঠের মতো একটা জায়গা থাকতেছে, যার নাম কি বলো? সেমিনাল ভেসিকল, সেমিনাল ভেসিকল। এই সেমিনাল ভেসিকলের আগে কিন্তু এই জায়গাটার নাম দেয় নাই। তোমরাই বলো, যে জায়গাটা একটু প্রশস্ত থাকে, যে জায়গাটা পরিপাক থেকে চিন্তা করো, যে পিত্তথলি থেকে একটা নালী আসলো, অগ্নাশয় থেকে একটা নালী আসলো, এসে ডিউডেনামের একটা জায়গায় প্রবেশ করলো, তার নামটা কি ছিল? অ্যাম্পুলা অফ ভ্যাটার। এই জন্য যে কোনো প্রশস্ত জায়গাকে আমরা কি বলবো স্যার? অ্যাম্পুলা। কি বলবো স্যার? অ্যাম্পুলা। তাহলে ধরো অ্যাম্পুলা আছে, স্ত্রীদের ক্ষেত্রেও যেখানে এটা অবস্থান করে ওটাকে অ্যাম্পুলা আমরা বলতে পারি। তাহলে অ্যাম্পুলা এটা। এরপরে এটা, তাহলে এটা একটু মনে রাখবা, সেমিনাল ভেসিকল, সেমিনাল ভেসিকল। কারণ কি, এখান থেকে যেটা বের হচ্ছে সেটাকে আমরা শুক্রাণু বলতেছি, শুক্রাণু বলতেছি হয়তোবা, কিন্তু সেটা তখনও পরিণত কিন্তু হয় নাই ওই শুক্রাণু দিয়ে বাবা হওয়ার মতো। এই শুক্রাণু কিন্তু এখানে প্রায় মাসখানেক থেকে যাবে এই জায়গার মধ্যে, ঠিক আছে, থেকে যায়, যার ফলে ওটার মধ্যে যে বাজে কিছু উপাদান আছে, যেমন ধানের মধ্যে টুস কিছু থাকে, সেগুলো অপসারণ করা হবে। এরপরে সে যাবে এখান থেকে যে কিছু উপাদান পরিতে হবে। কোথা থেকে? সেমিনাল ভেসিকল। এই যে সেমিনাল, সিমেন, এখানেও সিমেন, ওখানে ওই দুইটা সেমিনাল ভেসিকল, এখান থেকে ওখান থেকে যখন বিষয়টা একত্রিত হবে, তখন সেটাকে আমরা বীর্য বা শুক্রাণু বলব। যদিও তারপরেও কিছু কাজ আছে ছোটখাটো, কিন্তু মোটামুটি হয়ে গেছে শুক্রাণু গঠিত। এরপরে দেখো, ওটার পরে কি আছে স্যার? ওটার পরে আছে হচ্ছে আমাদের গ্রন্থি, প্রোস্টেট গ্রন্থি। তো প্রোস্টেট গ্রন্থি ঠিক ওপরে কি আছে? আমাদের মূত্রথলি। তো আকারটা কেমন? ধরো মূত্রথলিকে যদি আমি ত্রিভুজ আকার বলি, তাহলে প্রোস্টেট গ্রন্থি হচ্ছে উল্টা ত্রিভুজ। কেমন? মূত্রথলিটাকে যদি আমি ত্রিভুজের মতো করি, তার মানে একদিক ধরো এরকম করলাম, নিচের দিকটা একটু মানে তিন কোণা টাইপের করলাম কাছাকাছি, তাহলে এটা হচ্ছে তিন কোণার বিপরীত, উল্টা।
মানে নিচের দিকটা মোটা হবে, ত্রিভুজ নয়। তাহলে এটা আমরা পেলাম। এরপরে দেখো সেখান থেকে প্রস্থের গ্রন্থি আছে এবং তার একটু নিচেই কি আছে স্যার? কাউপারের গ্রন্থি। কাউপারটা আমরা রেডি দিয়েছিলাম। তাহলে কাউপারের গ্রন্থির অবস্থানটা কিন্তু আসলে কোথায় স্যার? মূত্রনালীর সাথে। কার সাথে স্যার? মূত্রনালীর সাথে। কাউপার। এরপর আমাদের মূত্রনালীর দৈর্ঘ্য আছে। এরপর সেখান থেকে দেখো বাইরের যে ত্বকটা বাইরে থেকে আমরা দেখতে পাই সেটাকে আমরা পেনিস বলতেছি, ইউরেথ্রা মানে মূত্রথলি। এরপরে এখান থেকে তোমার পেনিসের যে অংশটুকু আমাদের কি করতে হয়? কেটে বাদ দিয়ে ফেলতে হয় মুসলমানের সময়, সেটার নাম হচ্ছে প্রিপিউস। কি নাম স্যার? প্রিপিউস। প্রিপিউস বাদ দেওয়ার পর যে অংশটা দেখা যায় সেটার নাম হচ্ছে কি? মানে গ্লাস হিসাবে চিন্তা করতে পারো, গ্ল্যান্স যদিও গ্লাস হিসাবে চিন্তা করতে পারো। তাহলে গ্লাস পেনিস, আর সামনে যে ছিদ্রটা আছে সেটা হচ্ছে রেচন জনন ছিদ্র, কারণ এটা দিয়ে আমরা হিসু করি, এটা দিয়ে আমাদের শুক্রাণু বের হয়। ক্লিয়ার? আমরা এটার মধ্যে যে ব্যাখ্যাগুলো করতে হবে সেটা আমরা কি করব? আগামী ক্লাসে ওই টান দিয়ে দেখা দেবো। তার মানে ধরতে পারো অলমোস্ট পুরুষের বিষয়টা আমরা শেষ করে ফেলছি এক ক্লাসের মধ্যে। ঠিক আছে, আমি যদি এখান থেকে নিচ থেকে লাইনগুলো দেখাই তুমি মোটামুটি বুঝতে পারবা, হয়তো বা কয়েকটা মান আছে সেগুলো আমরা মনে রাখতে পারবো। তাহলে আমরা বরাবর দেখো যে